আজকে আমরা আমাদের ক্লাসে আলোচনা করব অ্যানালিটিক্যাল ডেফিনেশন অফ লিমিট। আমি এর আগে লিমিটের যে চ্যাপ্টারটা পড়িয়েছি, যেরকমভাবে পড়িয়েছি সেটা তোমাদের সিলেবাসের মধ্যে ইনক্লুড রয়েছে, কিন্তু এই অ্যানালিটিক্যাল ডেফিনেশনটা যেহেতু সিলেবাসের মধ্যে ইনক্লুড নয়, তো আমি যখন লিমিট পড়াই এই অ্যাপ্রোচে পড়াতে পারিনি। বাট আমার অনেক স্টুডেন্ট যারা লিমিটটা বেশি ভালো করে শিখতে আগ্রহী, যারা এই লিমিটটা সম্বন্ধে একটু কনসেপ্ট বেশি ভালো করে রাখতে চায়, তারা আমাকে রিকোয়েস্ট করেছিল অ্যানালিটিক্যাল ডেফিনেশন অফ লিমিটটা একটু আলোচনা করতে। তো আমি অ্যানালিটিক্যাল ডেফিনেশন লিমিটটা আলোচনা করছি। তার আগে কিন্তু আবারও বলে রাখি, এটা সিলেবাসের মধ্যে ইনক্লুড নয়, কিন্তু এখানে আমি যা যা পড়াবো সেটা বুঝতে পারলে, সেটা কনসেপ্ট ঠিক থাকলে তোমাদের এই টোটাল ক্যালকুলাস পোর্শনটাই খুব হেল্পফুল হবে। তার আগে আরও কিছু কথা বলি। এই অ্যানালিটিক্যাল ডেফিনেশন পড়তে গেলে ডিরেক্টলি আমরা ডেফিনেশন আসতে পারবো না, আমাদের কতগুলো বেসিক টার্ম খুব ভালো করে জেনে নিতে হবে। তো আমি প্রথমে সেই টার্মগুলো ইন্ট্রোডিউস করব, সেই টার্মগুলো ইন্ট্রোডিউস করার পরে আমরা অ্যানালিটিক্যাল ডেফিনেশনে আসবো। তো আমি চলে আসছি সেরকম বেসিক কতগুলো টার্মে। প্রথমেই আসি, ইন্টারভ্যাল সম্বন্ধে একটু আইডিয়া নিই। ইন্টারভ্যালস কত রকম হয় তো আমরা জানি। আচ্ছা, তার আগে বলি যে আমরা কিন্তু এই নাম্বার সেটগুলো খুব ভালো করে আগে জেনে নিয়েছি। ন্যাচারাল নাম্বার, ইন্টিজার, রেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার, রিয়েল নাম্বার। তো ইন্টারভ্যালস মানে কিন্তু সেটা সবসময় রিয়েল নাম্বারের সাবসেট হয়। তো এক নম্বরে আসি, ওপেন ইন্টারভ্যাল কাকে বলে। ওপেন ইন্টারভ্যাল মানে একটা সেট যেটা এরকম ভাবে ডিফাইন করা রয়েছে। আমি ধরে নিলাম 1 <x <3। তো আমি প্রথমেই বললাম ইন্টারভ্যাল মানে সেটা রিয়েল নাম্বারের সাবসেট। আমরা এখানে একটু দেখে নিই, এখানে যদি 1 থাকে, এখানে যদি 3 থাকে, এই 1-এর পর থেকে 3-এর আগে পর্যন্ত এখানে যতগুলো নাম্বার আছে সব নাম্বারগুলোই এই সেটের মধ্যে রয়েছে। এবং এই 1 থেকে 3-এর মধ্যে পূর্ণ সংখ্যা আছে, এই সেটটার মধ্যে কিন্তু 1 এই নাম্বারটা নেই, 3 এই নাম্বারটা নেই। 1-এর পর থেকে 3-এর আগে পর্যন্ত এই সেটটার ফার্স্ট নাম্বার কোনটা আমরা বলতে পারবো না, এই সেটটার লাস্ট নাম্বার কোনটা আমরা বলতে পারবো না। এখানে রয়েছে 1-এর পর থেকে 3-এর আগে পর্যন্ত। এবং এই 1 থেকে 3-এর মধ্যে অনেক রেশনাল আছে, ইনফাইনাইট নাম্বার অফ রেশনালস আছে, ইনফাইনাইট নাম্বার অফ ইরেশনাল আছে। তার মানে এটাকে আমি রেশনালের সাবসেট বলতে পারবো না যেহেতু এর মধ্যে ইরেশনাল আছে, আবার এটাকে ইরেশনাল সাবসেট বলতে পারবো না যেহেতু এটার মধ্যে রেশনাল আছে। আর এর মধ্যে পূর্ণ সংখ্যা একটাই আছে, মাত্র 2। কিন্তু এই রেশনাল ইরেশনাল গুলো ইন্টিজারের মধ্যেও নেই, ন্যাচারাল নাম্বারের মধ্যেও নেই। তার মানে এই সেটটা কিন্তু ন্যাচারাল নাম্বার, ইন্টিজার, রেশনাল, ইরেশনাল কারোরই সাবসেট হচ্ছে না, হচ্ছে শুধুমাত্র রিয়েল নাম্বারের সাবসেট। তো ওপেন ইন্টারভ্যাল কখন বলবো? ওপেন ইন্টারভ্যাল বলবো যখন তার লেফট বাউন্ডারি এবং রাইট বাউন্ডারি জানা আছে, কিন্তু বাউন্ডারির পয়েন্ট দুটো সেটের মধ্যে ইনক্লুড নেই। এরপরে আসছি ক্লোজ ইন্টারভ্যাল। ক্লোজ ইন্টারভ্যালটা ক্ষেত্রে আমাদের যে বাউন্ডারি পয়েন্টগুলো থাকবে, আমি ধরে নিলাম 2 লেসার ইকুয়ালস টু x লেসার ইকুয়ালস টু 4। এখানে এই যে 2 পয়েন্ট রয়েছে আর 4 পয়েন্ট রয়েছে, মাঝখানে একটা পূর্ণ সংখ্যা আছে 3, এখানে 2টাও ইনক্লুড আছে, 4টাও ইনক্লুড আছে। তো বাউন্ডারি পয়েন্ট দুটো যখন সেটের মধ্যে ইনক্লুড রয়েছে আর বাউন্ডারি পয়েন্ট দুটো মাঝে যতগুলো রিয়েল নাম্বার আছে তারা সবাই সেটের মধ্যে ইনক্লুড রয়েছে, তাকে বলা হয় ক্লোজ ইন্টারভ্যাল। এখন এই যে প্রথমে যেই সেটটা ছিল, এই সেটটার মধ্যে আমরা যদি 1 আর 3 এই দুটো নাম্বারকে ইনক্লুড করে দিই, এটা ছিল আমাদের প্রথম সেট। এই সেটের মধ্যে আমি 1 আর 3 এই দুটো নাম্বারকে ইনক্লুড করে দিলাম, তাহলেই কিন্তু এটা ক্লোজ সেটে কনভার্ট হয়ে যাবে। মানে এটা তখন আমি লিখতে পারবো এটা ক্লোজ সেটে কনভার্ট হয়ে যাবে। তো এই ওপেন ইন্টারভ্যালকে লেখা হয় ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, ক্লোজ ইন্টারভ্যালকে লেখা হয় থার্ড ব্র্যাকেটের মধ্যে। তো এটা গেল আমাদের ওপেন ইন্টারভ্যাল আর এটা গেল ক্লোজ ইন্টারভ্যাল। তো আমরা পরবর্তী সময় আরো দেখবো এই ওপেন ইন্টারভ্যালকে ওপেন সেট বলা হয়, ক্লোজ ইন্টারভ্যালকে ক্লোজ সেট বলা হয়। এখন ওপেন সেট আর ক্লোজ সেটের আলাদা ডেফিনেশন রয়েছে, সেটা অনেকটা পরে আসবে। তবু এখন বলে রাখলাম যে ওপেন ইন্টারভ্যাল মানে কিন্তু সবসময় ওপেন সেট, আর ক্লোজ ইন্টারভ্যাল মানে সবসময় ক্লোজ সেট। এরপর আসি রাইট হাফ ওপেন ইন্টারভ্যাল।
বা এটাকে শর্টে RHO বলে। রাইট হাফ ওপেন মানে এই ইন্টারভ্যালটার একটা সাইড ক্লোজড হবে আর একটা সাইড ওপেন হবে, এবং রাইট হাফ ওপেন মানে ডান দিকটা ওপেন হবে। তো আমি ধরে নিলাম এরকম ভাবে রয়েছে সেটটা। তো এটাকে আমরা এভাবেও বলতে পারি রাইট হাফ ওপেন বা লেফট হাফ ক্লোজও বলা যায় এটাকে। এবং এইটাকে ডিনোট করা হবে এরকম ভাবে, যেহেতু জিরোটা ক্লোজ এদিকে থার্ড ব্র্যাকেট আর থ্রিটা ওপেন এদিকে ফার্স্ট ব্র্যাকেট। আর একটা হয় লেফট হাফ ওপেন। তো লেফট হাফ ওপেনের ক্ষেত্রে বাম দিকটা ওপেন হবে, ডান দিকটা ক্লোজ হবে। এটাকে আমরা এইভাবে ডিনোট করতে পারবো, -1টা ওপেন অ্যান্ড 4টা ক্লোজ। তো এটাকেও আমরা কিন্তু রাইট হাফ ক্লোজও বলতে পারি। আর লেফট হাফ ওপেনকে ডিনোট করা হয় LHO, মানে লেফট হাফ ওপেন, আর রাইট হাফ ওপেনকে বলা হয় RHO। তো এই 4 ধরনের ইন্টারভ্যাল আমরা দেখতে পাই, যেখানে আমরা দেখলাম কমপ্লিটলি ওপেন, কমপ্লিটলি ক্লোজ বা হাফ ওপেন হাফ ক্লোজ, এরকম ধরনের ইন্টারভ্যাল আমরা পাই। তো এখানে কিন্তু আমরা যা আলোচনা করব সবটাই রিয়েল নাম্বার নিয়ে, এখানে কোনো কমপ্লেক্স নাম্বার আসছে না। তো কমপ্লেক্স নাম্বার কোনো আলোচনার মধ্যে আমরা আনবো না। যা আনবো, যা নাম্বার নিয়ে আলোচনা করব সবই রিয়েল নাম্বার। যে ফাংশন নিয়ে আলোচনা করব সবই এমন ফাংশন যেগুলো রিয়েল ভ্যালু দেয়। তো এই ডেফিনেশনটা খুব ইম্পর্টেন্ট, আমরা নেবারহুডের ডেফিনেশন শিখব। তো পরবর্তী সময় আমরা নেবারহুডকে শর্টে NBD লিখব। নেবারহুড কাকে বলে? আমরা ধরে নিলাম এস হলো একটা রিয়েল নাম্বারের সাবসেট, আর সি একটা এস এরই পয়েন্ট। মানে এস একটা রিয়েল নাম্বারের সাবসেট, এই সাবসেটটা যেমন খুশি সাবসেট হতে পারে, ওপেন ইন্টারভ্যাল হতে পারে, ক্লোজ ইন্টারভ্যাল হতে পারে, হাফ ওপেন হতে পারে, লেফট হাফ ওপেন হতে পারে, রাইট হাফ ওপেন হতে পারে, অথবা এই এসটা ন্যাচারাল নাম্বারের সেটও হতে পারে। ন্যাচারাল নাম্বার রিয়েল নাম্বারের সাবসেট, এই এসটা ইন্টিজারও হতে পারে, ইন্টিজার রিয়েল নাম্বারের সাবসেট, এই এসটা র্যাশনালও হতে পারে, র্যাশনাল রিয়েলের সাবসেট, যেমন খুশি হতে পারে। একটা নাম্বার দিয়ে সেটও হতে পারে, ধরে নিলাম 1, এটাও কিন্তু রিয়েল নাম্বারের সাবসেট। তাহলে এই এসটা শুধু যে ইন্টারভ্যাল হবে বা কোনো নাম্বার সেট হবে তা নয়, যেমন খুশি সেট হতে পারে। তো এরকম নন এমটি সেট হবে। তো এই এস হলো রিয়েল নাম্বারের সাবসেট, আর সি হলো এস এর একটা পয়েন্ট। এখন আমরা এস কে, দ্য সেট এস is said to be a neighborhood NBD মানে neighborhood, the set S is said to be a neighborhood of C if there exists an open interval containing C and contained in S। তো এটাকে আমি একটু এক্সপ্লেন করি, যে এস পয়েন্ট, এস সেটটাকে বলবো সি এর নেবারহুড। তাহলে একটা সেট হয় নেবারহুড, কার নেবারহুড হয় না, ওরই একটা পয়েন্টের নেবারহুড হয়। তাহলে সি পয়েন্টের এস কে নেবারহুড বলা হবে সি পয়েন্টের। কখন বলা হবে? যদি আমরা এমন একটা ওপেন ইন্টারভ্যাল পাই যেই ইন্টারভ্যালটার মধ্যে সি থাকবে, অ্যান ওপেন ইন্টারভ্যাল কন্টেইনিং সি, তার মানে ওপেন ইন্টারভ্যালটার মধ্যে সি থাকবে এবং পুরো ওপেন ইন্টারভ্যালটা কন্টেইনড ইন এস, মানে পুরো ওপেন ইন্টারভ্যালটা এফ এর মধ্যে থাকতে হবে। এবার আমরা একটু ভালো করে এটা দেখে নিই। তাহলে সি এস এর পয়েন্ট ছিল, এখন একটা নেবারহুড পেতে হবে। আচ্ছা, সি এর নেবারহুড মানে কি? এই একটা ওপেন ইন্টারভ্যাল পেতে হবে, ওপেন ইন্টারভ্যাল যার মধ্যে সি থাকবে। আমরা এরকম ভাবে ধরে নিলাম সি মাইনাস ডেল্টা, সি প্লাস ডেল্টা। তাহলে সি যদি এরকম একটা পয়েন্ট হয় কোথাও, তাহলে সি মাইনাস ডেল্টা মানে এদিকে, এটা সি মাইনাস ডেল্টা, আর সি প্লাস ডেল্টা মানে এদিকে। এটাকে বলা হয় সিমেট্রিক ওপেন ইন্টারভ্যাল, মানে সি এর বাম দিকেও যতটা আছে সি এর ডান দিকেও ততটা আছে। এরকমও হতে পারে, এখানে যদি সি থাকে, এখানে বললাম সি মাইনাস ডেল্টা 1, এখানটায় বললাম সি প্লাস ডেল্টা 2। তাহলে এটাও কিন্তু একটা ওপেন ইন্টারভ্যাল যার মধ্যে সি রয়েছে। ওপেন ইন্টারভ্যাল মানে এই
ইন্টারভ্যালের মধ্যে যতগুলো পয়েন্ট আছে সব পয়েন্টগুলোই কিন্তু ইন্টারভ্যালে রয়েছে এবং তার মধ্যে সিও রয়েছে, তাহলে এইটাকে আমরা ধরে নিলাম একটা ওপেন ইন্টারভ্যাল এবং এইটাকে লেখা হয় এন সি ডেল্টা, এরকমভাবে নাম দেওয়া হয়। তো এটা মানে হলো নেবারহুড অফ ডেল্টা নেবারহুড অফ সি। তো এই যে নেবারহুডটা পেয়েছি, এই যে ওপেন ইন্টারভ্যালটা পেয়েছি সি এর, সেই ওপেন ইন্টারভ্যালটার মধ্যে সি আছে, তাহলে সি বিলংস টু এন সি ডেল্টা। এখন এই এন সি ডেল্টাটা কমপ্লিটলি সাবসেট হতে হবে এস এর। এস এর সাবসেট হতে হবে মানে এই ওপেন ইন্টারভ্যালটা কন্টেইনড ইন এস, মানে এস এর মধ্যে থাকতে হবে, তবে এসটাকে বলবো সি পয়েন্টের নেবারহুড। তাহলে আমরা আরেকবার দেখি যে একটা সেট রিয়েল নাম্বারের সাবসেট, সেই সেটেরই একটা পয়েন্ট সি, তো সেই পয়েন্টটা এসকে ওই সি পয়েন্টটার নেবারহুড বলবো যদি আমরা এমন একটা ওপেন ইন্টারভ্যাল পাই যেই ওপেন ইন্টারভ্যালটার মধ্যে সি পয়েন্ট নিজে আছে এবং টোটাল ওপেন ইন্টারভ্যালটা আবার এস এর মধ্যে রয়েছে, তখন আমরা এস কে বলবো সি এর নেবারহুড। একটি এক্সাম্পলের মাধ্যমে দেখে নিই। ধরে নিই আমরা একটা সেট নিলাম 1 2 3, তো 2 পয়েন্টটা এস এর মধ্যে রয়েছে, এটা রিয়েল নাম্বারের সাবসেট, 2 পয়েন্টটা এস এর মধ্যে রয়েছে। তো আমরা সেটটাকে এইভাবে যদি আঁকি 1 2 3, শুধু এই ডটেড পয়েন্টগুলোই কিন্তু এস এর মধ্যে আছে। এখন 2 কে ঘিরে যত ছোটই আমরা একটা ইন্টারভ্যাল তৈরি করি না কেন, সেইখানে অসংখ্য অসংখ্য আমরা রিয়েল নাম্বার পাবো। তো এই যে পয়েন্টগুলো রয়েছে এই ইন্টারভ্যালের মধ্যে, এই পয়েন্টগুলো কিন্তু এস এর মধ্যে নেই। তার মানে এন টু ডেল্টা এর মধ্যে ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টস আছে। একটা ওপেন ইন্টারভ্যাল মানেই কিন্তু তার মধ্যে ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্ট থাকবে, তাহলে এটা কিন্তু এস এর সাবসেট হতে পারছে না। ডেল্টাকে আমি যত খুশি ছোট নিতে পারি, তারপরেও এটা এস এর সাবসেট হবে না। তাহলে একটা ইন্টারভ্যাল মানে তার মধ্যে ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্ট থাকে। তো এখান থেকে আমরা কনক্লুশন করতে পারি, একটা নোট করে রাখছি, যদি এস ফাইনাইট সেট হয়, এস যদি ফাইনাইট সেট হয় তাহলে কোনো ইন্টারভ্যাল এস এর সাবসেট হবে না, কারণ ইন্টারভ্যালের মধ্যে কত থাকে, ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্ট থাকে। তাহলে ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্ট রয়েছে এমন একটা সেটের মধ্যে, সে ফাইনাইট সেটের সাবসেট হতে পারবে না। তার মানে এর কোনো পয়েন্টই এস, এই ফাইনাইট সেটের কোনো পয়েন্টই কোনো পয়েন্টের জন্যই এস নেবারহুড হতে পারবে না। তাহলে কি বলতে চাইছি আমরা, ইফ এস ইজ এ ফাইনাইট সেট দেন এস ক্যান নট বি এ neighborhood of any of its point। এস যদি ফাইনাইট সেট হয় তাহলে এস কিন্তু ওর কোনো পয়েন্টের জন্যই নেবারহুড হতে পারবে না। এরপর আমরা আরো একটা এক্সাম্পল নিই ইনফাইনাইট সেটের ক্ষেত্রে। আমি এস এর জন্য ধরে নিলাম ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বারে কি আছে, 1 2 3 4, তো আমি 2 এলিমেন্টের জন্য ভাবছি। তো 2 ন্যাচারাল নাম্বারের মধ্যে রয়েছে, তো 2 এই পয়েন্টের জন্য ন্যাচারাল নাম্বার কি নেবারহুড হতে পারবে? তো আমরা দেখছি এই 2 কে ঘিরে যদি একটা ছোট ইন্টারভ্যাল তৈরি করি, সেই ইন্টারভ্যালটার এইখানে কিন্তু অসংখ্য রিয়েল নাম্বার আছে, এখানেও অসংখ্য রিয়েল নাম্বার আছে, যেগুলো কিন্তু ন্যাচারাল নাম্বারের মধ্যে নেই। তার মানে এই 2 কে ঘিরে যদি আমরা কোনো একটা ইন্টারভ্যাল তৈরি করি, সেই ইন্টারভ্যালটা ন্যাচারাল নাম্বারের সাবসেট হতে পারবে না। তার মানে 2 পয়েন্টটা জন্য ন্যাচারাল নাম্বারটা নেবারহুড হতে পারেনি। ঠিক একই রকম ভাবে আমরা দেখাতে পারবো 3 পয়েন্টের জন্য ন্যাচারাল নাম্বার নেবারহুড নয়, 4 পয়েন্টের জন্য ন্যাচারাল নাম্বার নেবারহুড নয়। এই একই রকম ভাবে আমরা দেখাতে পারবো ন্যাচারাল নাম্বার, ইন্টিজার, রেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার কেউই তার কোনো পয়েন্টের জন্যই নেবারহুড নয়, কেননা এই ইন্টারভ্যালের মধ্যে অসংখ্য রেশনাল নাম্বারও আছে, অসংখ্য ইরেশনাল নাম্বারও আছে। তো এখানে আমরা একটা নোট করে নিই, ফর দ্য সেট n, ঠিক একই রকম ভাবে জেড এর ক্ষেত্রেও, একই রকম ভাবে রেশনাল নাম্বারের ক্ষেত্রেও, একই রকম ভাবে ইরেশনাল নাম্বারের ক্ষেত্রেও, ফর দ্য সেট n or z or q or i, it is not a neighborhood of any of its point। এই সেটগুলো কিন্তু ওর কোনো পয়েন্টের জন্যই নেবারহুড নয়। তাহলে নেবারহুড যখন আমরা আলোচনা করব, তখন যেই পয়েন্টটার সাপেক্ষে নেবারহুড আলোচনা করব, সেই পয়েন্টটাকে কিন্তু সেটের পয়েন্ট হতে হবে।
সেটের বাইরের পয়েন্টের জন্য নেবারহুড আলোচনা নয়। এরপর আমরা আসি ইন্টেরিয়র পয়েন্ট। তো ইন্টেরিয়র পয়েন্ট আর কিছুই না, নেবারহুডটাকে জাস্ট রেসিপ্রোকাল ভাবে ভাবা হবে। যদি এস একটা রিয়েল নাম্বারের সাবসেট হয় আর সি এস এর একটা পয়েন্ট হয়, তাহলে সি পয়েন্টটাকে এস সি পয়েন্টের সাপেক্ষে এসটাকে নেবারহুড কখন বলবো? যদি আমরা একটা এরকম ইন্টারভ্যাল পাই যেই ইন্টারভ্যালের মধ্যে সি রয়েছে এবং টোটাল ইন্টারভ্যালটা এস এর সাবসেট হয়েছে। তার মানে এসটা যখন সি এর নেবারহুড হয়েছে তখন সি পয়েন্টটাকে বলা হয় এস এর ইন্টেরিয়র পয়েন্ট। মানে এস যদি নেবারহুড হয় তখন সি কে বলা হয় ইন্টেরিয়র পয়েন্ট। তো আমরা ডেফিনেশনটা লিখে নিই। S belongs to R, S subset R and C belongs to S. Then C is said to be a interior point of S if C belongs to NC delta subset S. মানে C টাকে ইন্টেরিয়র পয়েন্ট বলবো যখন S নেবারহুড হবে, আর S C ইন্টেরিয়র পয়েন্ট হলে S নেবারহুড হবে, S নেবারহুড হলে C ইন্টেরিয়র পয়েন্ট হবে। এরপরে চলে আসছি আমরা লিমিট পয়েন্টের ডেফিনেশন। তো একটা বিষয় কিন্তু কনফিউজ হবে না, সেটা হলো লিমিট পয়েন্ট আর আমরা যে আলোচনা করেছিলাম লিমিট, সেটা আলাদা পুরোপুরি। আমরা লিমিট আলোচনা করেছিলাম একটা ফাংশনের ক্ষেত্রে, লিমিট আলোচনা করেছিলাম, আর লিমিট পয়েন্টটা আমাদের একটা সেটের জন্য আলোচনা করব। মানে লিমিট পয়েন্টটা সেটের পয়েন্ট, এবং কোন সেটের পয়েন্ট হয় আরো পরে যখন দেখবো। এই যে ফাংশনটা লিমিট আলোচনা করেছিলাম, ওই ফাংশনের যে ডোমেইন ছিল, সেই ডোমেইন যে সেটটা, সেই সেটের লিমিট পয়েন্টে আমরা লিমিট আলোচনা করতাম। তো লিমিট পয়েন্ট একটা সেটের হয়, কখন হয় সেটা আমরা এখানে দেখে নিই। লেট এস সাবসেট আর, এস হলো রিয়েল নাম্বারের একটা সাবসেট, আর এল হলো এনি রিয়েল নাম্বার। এই ক্ষেত্রে এলটা কিন্তু এস এর পয়েন্ট হতেও পারে আর এস এর পয়েন্ট নাও হতে পারে। তো এস এর পয়েন্ট হলেও এ লিমিট পয়েন্ট হতে পারে, নাও হতে পারে। আবার এস এর বাইরের পয়েন্ট হলেও এ লিমিট পয়েন্ট হতে পারে, নাও হতে পারে। কখন লিমিট পয়েন্ট হয়? Then L is said to be L কে S এর লিমিট পয়েন্ট বলবো if there exists a deleted neighborhood, S is said to be then L is said to be a limit point of S if there exists a deleted open interval, but deleted neighborhood বলা যায়, deleted neighborhood of L such that তো এটাকে আমি একটু এক্সপ্লেন করি। ডিলিটেড নেবারহুড অফ এল মানে কি? যদি আমরা এই প্রাইমটা না দিই, শুধু এন এল ডেল্টা, মানে হলো এল মাইনাস ডেল্টা এল প্লাস ডেল্টা। মানে এইখানে একটা এল পয়েন্ট থাকলে তার বাম দিক ডান দিক থেকে কভার করে একটা ইন্টারভ্যাল পাই, সেই ইন্টারভ্যালটাকে আমরা এল এর একটা নেবারহুড বলছি। এখন এন প্রাইম মানে হলো এই ইন্টারভ্যাল থেকে শুধুমাত্র এলটাকে যখন আমরা বাদ দিয়ে দিই, এটাকে এন প্রাইম এল ডেল্টা বলে বা ডিলিটেড নেবারহুড অফ এল বলা হয়। তো এই পয়েন্টে এখানকার যতগুলো পয়েন্ট রয়েছে সব পয়েন্টগুলো নেব, শুধুমাত্র এই পয়েন্টটাকে বাদ দিয়ে দেবো। তাহলে এই ইন্টারভ্যালের মধ্যে একটা পয়েন্ট বাদ দিয়ে বাকি সবাই এই এন প্রাইম এল ডেল্টার মধ্যে রয়েছে। এবার এন প্রাইম এল ডেল্টা, ওটার সঙ্গে এস এর ইন্টারসেকশন। এস মানে যেই সেটটার লিমিট পয়েন্ট হতে চাইছে এলটা, সেই সেটের ইন্টারসেকশন যদি নট ইকুয়ালস টু ফাই হয়, তার মানে এই এল পয়েন্টটা ছাড়া এল এর আশপাশে আমি যত ছোটই একটা নেবারহুড বা ইন্টারভ্যাল নিই না কেন, সেইখানে এস এর একটা পয়েন্ট থাকতে হবে। যদি এস এর কোনো পয়েন্ট এখানে না থাকে তাহলে এলটা লিমিট পয়েন্ট হতে পারবে না।
যদি এইটা ইকুয়ালস টু 5 হয়ে যায়। নট ইকুয়ালস টু 5 মানে কি, এই রেঞ্জের মধ্যে এস এর কোনো না কোনো পয়েন্ট আছে, তবে ইন্টারসেকশনটা নট ইকুয়ালস টু 5 হয়েছে। আর যদি এই রেঞ্জ, আমি এই রেঞ্জটাকে আরো ছোট করে দিই, এই ছোট করে দেওয়ার পরেও ডেল্টাটা তো কোনো ফিক্সড নাম্বার না, ডেল্টাটাকে আমি কোনো সময় 0.5 নিতে পারি, ডেল্টাটাকে আমি 0.1 নিতে পারি, ডেল্টাকে 0.01 নিতে পারি, ডেল্টাকে 0. অনেকগুলো 0 দিয়ে 1 নিতে পারি। তাহলে ডেল্টাটাকে আমি ইচ্ছা মতো যত খুশি ছোট করতে পারি, শুধু পজিটিভ থাকলেই হবে। তো সেই ডেল্টাটা যখনই আমরা যতই ছোট নিই না কেন, যত ছোটই নিই না কেন, সেই ইন্টারভ্যালের মধ্যে কিন্তু এস এর একটা পয়েন্ট থাকতে হবে, তবেই এই ইন্টারসেকশনটা নট ইকুয়ালস টু 5 হবে। এটাও আমরা কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে দেখে নেব। আমরা ধরে নিলাম ন্যাচারাল নাম্বার এর মধ্যে 2 আছে। তো এই 2টা ন্যাচারাল নাম্বারে লিমিট পয়েন্ট হচ্ছে কিনা দেখব। তো 2কে ঘিরে আমরা একটা যদি অনেক বড় নেবারহুড তৈরি করি, ধরো করলাম 2 মাইনাস ডেল্টার ভ্যালু নিচ্ছি 2, তাহলে 2 মাইনাস 2 আর 2 প্লাস 2 মানে হয়ে গেল 0 টু 4। এই 0 টু 4 এর মধ্যে এখানটা 0 আছে, এই 0টা কিন্তু ন্যাচারাল নাম্বারের পয়েন্ট নয়, রিয়েল নাম্বারের পয়েন্ট। এখন এই 0 থেকে এখানটায় ধরলাম 4, এই 4 এর মধ্যে এখন এই 2 এর একটা নেবারহুড তৈরি করেছি 2 2, মানে 2 হলো পয়েন্ট আর 2 হলো ডেল্টার ভ্যালু। এটার সঙ্গে যদি আমরা ন্যাচারাল নাম্বারের ইন্টারসেকশন করি, নট ইকুয়ালস টু 5 আসবে, কেননা এই ইন্টারভ্যালের মধ্যে 2 3 এই পয়েন্টগুলো রয়েছে, যেগুলো ন্যাচারাল নাম্বারের মধ্যেও রয়েছে। কিন্তু ডেল্টাটা এরকম পার্টিকুলার ফিক্সড ভ্যালু করে দিলে হবে না। আমরা যদি ডেল্টাকে নিই 0.5, তাহলে 0.5 নিলে আমরা পাবো 1.5 টু 2.5। এই 1.5 টু 2.5 মানে আমরা এইটুকু ইন্টারভ্যাল পাচ্ছি। এই ইন্টারভ্যালটার মধ্যে কিন্তু শুধুমাত্র 2 পয়েন্টটাই আছে ন্যাচারাল নাম্বারে। তাহলে 2 পয়েন্টটাকে যদি বাদ দিয়ে দিই, মানে ডিলিটেড নেবারহুড করতে হবে, 2 পয়েন্টটাকে বাদ দিয়ে দিলাম, n প্রাইম টু 0.5। এটার সঙ্গে যদি আমরা ইন্টারসেকশন করি ন্যাচারাল নাম্বারে, সেটা 5 হয়ে যাবে। তার মানে 2 পয়েন্টটা ন্যাচারাল নাম্বারের পয়েন্ট, কিন্তু 2 পয়েন্টটা ন্যাচারাল নাম্বারের লিমিট পয়েন্ট নয়। তো একই রকমভাবে আমরা দেখাতে পারবো যে ন্যাচারাল নাম্বারের কোনো পয়েন্টই ন্যাচারাল নাম্বারের লিমিট পয়েন্ট নয়, বা বাইরের কোনো পয়েন্টও ন্যাচারাল নাম্বারের লিমিট পয়েন্ট নয়। তার মানে এই যে সেট অফ ন্যাচারাল নাম্বার, এটার কোনো লিমিট পয়েন্ট নেই। এবার আমরা দেখব যে একটা বাইরের পয়েন্ট কখন লিমিট পয়েন্ট হয়। আমরা একটা সেট তৈরি করে নিচ্ছি এরকমভাবে 1/n such that n belongs to ন্যাচারাল নাম্বার, বা এই সেটটাকে আমরা এভাবে লিখতে পারি 1 হাফ 1/3 1/4, এরকম করে ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস আছে এখানে। এই 0 নাম্বারটা কিন্তু এস এর মধ্যে নেই, কেননা 1/∞ হলে তবেই 0 হবে, কিন্তু এই ইনফিনিটিটা ন্যাচারাল নাম্বারের মধ্যে নেই। তার মানে 0টা এই সেটের মধ্যে নেই, কিন্তু 0টা এই সেটের লিমিট পয়েন্ট হবে। কীরকমভাবে হবে দেখি। আমরা ডেল্টার ভ্যালু ধরে নিলাম 0.1, তাহলে 0.1 হলে, আর সি এর ভ্যালু আমরা ধরেছি 0, বা এল এর ভ্যালু ধরেছি 0, তাহলে এল মাইনাস ডেল্টা আর এল প্লাস ডেল্টা, এখান থেকে আমরা এলকে সাবট্রাক্ট করব। তো আমরা কি পাবো, যদি এখান থেকে আমরা এল এর আর ডেল্টার ভ্যালু বসিয়ে দিই, মাইনাস 0.1 থেকে 0.1, সেখান থেকে 0 পয়েন্টটা বাদ যাচ্ছে। তার মানে আমরা নিলাম এখানে 0 মাইনাস 0.1 প্লাস 0.1, এই ইন্টারভ্যালটা নিয়ে কাজ করছি। এই ইন্টারভ্যালটা নিয়ে কাজ করলে 11 এই নাম্বারটা কিন্তু ন্যাচারাল নাম্বারের মধ্যে আছে। এখন 1/11 এই সেটটা তাহলে এই এলিমেন্টটা এস এর মধ্যে আছে, 1/12 এই এলিমেন্টটাও এস এর মধ্যে আছে। এরকমভাবে অসংখ্য এলিমেন্ট এইখানে রয়েছে যারা এস এর মধ্যে আছে। এখন ডেল্টার ভ্যালু যদি আমরা 0.01 নিই, সেই ক্ষেত্রে এই ইন্টারভ্যালটা আরও ছোট হয়ে যাবে। আমি ধরে নিলাম ছোট ইন্টারভ্যালটাকেই বড় করে দেখিয়েছি, তাহলে 0.01, তখন এই এলিমেন্টগুলো চেঞ্জ হবে। 1/101 এইটা এস এর মধ্যে আছে, আর সেই এলিমেন্টটা এই 0.01 এর ভিতরে চলে আসছে। তার মানে ডেল্টাকে আমি যতই ছোট করি না কেন, আমি এই সেটের এমন অনেক এলিমেন্ট পাবো যেটা এই ইন্টারভ্যালের মধ্যে থাকবে। তার মানে n প্রাইম 0 ডেল্টা
ইন্টারসেকশন এস সবসময় নট ইকুয়ালস টু 5 হবে। তাহলে 0 পয়েন্টটা এস এর এলিমেন্ট নয়, কিন্তু 0 পয়েন্টটা এস এর লিমিট পয়েন্ট হলো। তাহলে একটা সেটের লিমিট পয়েন্ট কিন্তু সেটের পয়েন্টও হতে পারে, আবার সেটের বাইরের পয়েন্টও হতে পারে। আমরা ইন্টারভ্যালের ক্ষেত্রে লিমিট পয়েন্টগুলো একটু দেখে নেব। আমরা ধরলাম এস একটা ওপেন ইন্টারভ্যাল 1 2 3। তো 1 2 3 ধরেছি, মানে এই 1 আর 3 এই পুরো ইন্টারভ্যালটা নিয়ে আমরা আলোচনা করছি। এখন এই ইন্টারভ্যালের মধ্যে যদি আমরা একটা কোনো পয়েন্ট নিই, এখানে যদি একটা কোনো এল পয়েন্ট নিই, তো এলটাকে ঘিরে যত ছোটই আমরা ইন্টারভ্যাল তৈরি করি না কেন, তার সমস্ত পয়েন্টগুলো ইন্টারভ্যালের মধ্যে থাকবে এবং সেই পয়েন্টগুলো এস এর মধ্যেও আছে। তার মানে এন প্রাইম এল ডেল্টা ইন্টারসেকশন এস নট ইকুয়ালস টু 5 হবে এলটা যদি এস এর মধ্যে থাকে। তার মানে ওপেন ইন্টারভ্যালের সমস্ত পয়েন্টই তার লিমিট পয়েন্ট। এখন ওপেন ইন্টারভ্যালের 1 থেকে 3 এই দুটো বাউন্ডারি পয়েন্ট ছিল, একটা তাহলে কিন্তু সেটের মধ্যে নেই, কিন্তু একটা ওর লিমিট পয়েন্ট হবে। কিরকম ভাবে দেখি, এই যে 1 পয়েন্টটাকে ঘিরে যদি আমরা একটা ছোট নেবারহুড তৈরি করি, তাহলে এই ডান দিকের অংশের যে পয়েন্টগুলো রয়েছে সেইগুলো এস এর মধ্যে আছে। তার মানে এন প্রাইম এল ডেল্টা ইন্টারসেকশন এস নট ইকুয়ালস টু 5 হয়ে যাবে। তাহলে বাউন্ডারির পয়েন্ট যেটা এস এর মধ্যে ছিল না, সেই পয়েন্টটাও এস এর লিমিট পয়েন্ট। ঠিক একইভাবে ডান দিকে যে বাউন্ডারি পয়েন্ট ছিল 3, সেটাও এস এর মধ্যে নেই, কিন্তু সেটাও লিমিট পয়েন্ট হবে। তার মানে একটা ওপেন ইন্টারভ্যালের ক্ষেত্রে আমরা কি দেখলাম, তার ভিতরের সব পয়েন্টই তার লিমিট পয়েন্ট, আবার বাউন্ডারির পয়েন্ট দুটো ওর পয়েন্ট না হওয়ার পরেও ওর লিমিট পয়েন্ট হতে পেরেছে। আমরা একটা ক্লোজ ইন্টারভ্যাল নিয়ে দেখি। তো এখানে আমরা 2 থেকে 4 পুরো সব পয়েন্টগুলোই নিয়েছি। তো এর ভিতরের সব পয়েন্টই ওর লিমিট পয়েন্ট হবে। যদি আমরা এখানে কোনো একটা পয়েন্ট ধরি, তাকে ঘিরে একটা ছোট নেবারহুড তৈরি করি, সেই নেবারহুডের সব পয়েন্ট, এই পয়েন্টটাকে বাদ দিয়েও, এটাকে যদি এল বলি, এই এলটাকে বাদ দিয়েও বাকি সব পয়েন্টগুলো এস এর মধ্যে আছে, তাহলে ইন্টারসেকশন নট ইকুয়ালস টু 5 হবে। তার মানে এই পয়েন্টগুলো বাদ দিয়েও যেহেতু নট ইকুয়ালস টু 5 হচ্ছে, এই পয়েন্টটা লিমিট পয়েন্ট হচ্ছে। তাহলে ক্লোজ ইন্টারভ্যালের ক্ষেত্রে তার সমস্ত পয়েন্টই লিমিট পয়েন্ট। ঠিক একই রকম ভাবে ওর যে বাউন্ডারি পয়েন্ট দুটো রয়েছে, বাউন্ডারি পয়েন্ট দুটোও কিন্তু লিমিট পয়েন্ট হয়ে যাবে। যদি আমরা শুধু 2 কে নিয়ে আলোচনা করি, তাহলে এই 2 এর ডান দিকের অংশগুলো সেটের মধ্যে থাকবে, তার মানে 2 লিমিট পয়েন্ট হয়ে যাবে। একই রকম ভাবে আমরা যদি 4 কে নিয়ে আলোচনা করি, 4 এর বাম দিকের পয়েন্টগুলো সেটের মধ্যে থাকবে, তার মানে 4টা লিমিট পয়েন্ট হয়ে যাবে। তো আমরা এখানে দেখেছি যে ন্যাচারাল নাম্বার, ইন্টিজার, রেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার, এদের কোনো পয়েন্টই ওই সেটের লিমিট পয়েন্ট। ন্যাচারাল নাম্বার আর ইন্টিজারের ক্ষেত্রে কোনো পয়েন্টই লিমিট পয়েন্ট হবে না, কিন্তু রেশনাল নাম্বারের ক্ষেত্রে সব পয়েন্টই লিমিট পয়েন্ট হবে। আমরা ধরে নিলাম 2 একটা পয়েন্ট যে রেশনাল নাম্বারের মধ্যে রয়েছে। তো এখানে যদি 2 থাকে, এখানে 1, এখানে 3, 2 কে ঘিরে যদি আমরা একটা ছোট ইন্টারভ্যাল তৈরি করি, তাহলে ইন্টারভ্যালের মধ্যে কিন্তু ইনফাইনাইট নাম্বার অফ রেশনাল আর ইরেশনাল আছে। ইন্টারভ্যালটা আমরা যত ইচ্ছা ছোট তৈরি করতে পারি, তারপরেও এর মধ্যে ইনফাইনাইট নাম্বার অফ রেশনাল আর ইরেশনাল থাকবে। তার মানে যদি রেশনাল নাম্বারের সঙ্গে ইন্টারসেকশন করি, তাহলে আমরা নট ইকুয়ালস টু 5 পাবো। মানে 2 এর যদি আমরা একটা নেবারহুড তৈরি করি, ডিলিটেড নেবারহুড অফ 2, সেখানে যদি রেশনাল নাম্বারের সঙ্গে ইন্টারসেকশন করি, নট ইকুয়ালস টু 5 হবো। একইভাবে ইরেশনাল নাম্বারের ক্ষেত্রে, যেহেতু এখানে ইনফাইনাইট নাম্বার অফ ইরেশনাল আছে, সেই ক্ষেত্রে ইরেশনাল নাম্বারেরও সব পয়েন্ট ওর লিমিট পয়েন্ট হবে। তাহলে আমরা যেটা দেখলাম, কোনো একটা ওপেন ইন্টারভ্যালের ক্ষেত্রে তার সব পয়েন্টই লিমিট পয়েন্ট হয় এবং তার বাউন্ডারির পয়েন্ট দুটো লিমিট পয়েন্ট হয়। আর ক্লোজ ইন্টারভ্যালের ক্ষেত্রে তার সব পয়েন্টই লিমিট পয়েন্ট, যেহেতু বাউন্ডারির পয়েন্ট দুটোও তার নিজের পয়েন্ট, তাহলে সেগুলো লিমিট পয়েন্ট। তার মানে বাইরের কোনো পয়েন্ট কিন্তু তার লিমিট পয়েন্ট হচ্ছে না। আর ওপেন ইন্টারভ্যালের ক্ষেত্রে বাউন্ডারির পয়েন্টগুলো সব পয়েন্টই লিমিট পয়েন্ট হচ্ছে, আর বাউন্ডারির পয়েন্ট দুটো বাইরের পয়েন্ট, কিন্তু তারাও লিমিট পয়েন্ট হতে পারছে। তার মানে ওপেন ইন্টারভ্যালের ক্ষেত্রে দুটো বাইরের পয়েন্ট, বাম দিকের বাউন্ডারি আর ডান দিকের বাউন্ডারি, এই দুটো পয়েন্টও লিমিট পয়েন্ট হয়। আর ক্লোজ ইন্টারভ্যালের ক্ষেত্রে শুধুমাত্র ওর পয়েন্টগুলোই লিমিট পয়েন্ট হয়। এরপরে আমরা আরেকটা ডেফিনেশন দেখব, ডিরাইভড সেট। ডিরাইভড সেট কাকে বলে? এস যদি একটা রিয়েল নাম্বারের সাবসেট হয়, তাহলে ডিরাইভড সেট অফ এস, এটাকে ডিনোট করা হয়
এস বার দিয়ে বা এস ড্যাশ দিয়ে ডিনোট করা হয়। তো এস ড্যাশটা কি না, এস ড্যাশটা হলো ওই সমস্ত রিয়েল নাম্বার নিয়ে আমরা একটা সেট তৈরি করব যেই রিয়েল নাম্বারগুলো এস এর লিমিট পয়েন্ট। তাহলে এস এর যত লিমিট পয়েন্ট আছে সেই লিমিট পয়েন্টগুলোর কালেকশনকেই বলা হয় ডিরাইভ সেট অফ এস। এস যদি আমরা নিই 1 3 ওপেন ইন্টারভ্যাল, তাহলে এস ড্যাশ কত হবে 1 3 ক্লোজ ইন্টারভ্যাল, কেননা 1 3 এর মধ্যে সব পয়েন্টে লিমিট পয়েন্ট, আর 1 পয়েন্টটাও লিমিট পয়েন্ট, 3 পয়েন্টটাও লিমিট পয়েন্ট, সেই জন্য এস ওপেন হলে তার ডিরাইভ সেটটা 1 3 হচ্ছে। এস যদি আমরা নিই 2 4 ক্লোজ ইন্টারভ্যাল, তাহলে কিন্তু এস ডিরাইভটা ওই সেম থাকবে, 2 4ও থাকবে, তার মধ্যেকার সব পয়েন্টও থাকবে। আমরা যদি এস এস সমান এইভাবে নিই 1 1/2, এটা আগেই দেখেছি। তো এর ক্ষেত্রে এস ড্যাশটা হয় শুধুমাত্র 0 পয়েন্টের লিমিট পয়েন্ট, যেহেতু এ 0 পয়েন্টটা কিন্তু সেটের মধ্যে নাই, তারপরেও এর লিমিট পয়েন্ট। কিন্তু যতগুলো পয়েন্ট এখানে আছে তারা কেউই এর লিমিট পয়েন্ট নয়। উদাহরণ আকারে দেখে নিই, যদি আমরা এখানে নিই 1, এখানে 0, তাহলে এখানে হাফ থাকবে, এখানে 1/3 থাকবে। হাফ পয়েন্টটাকে ঘিরে আমরা একটা ছোট নেবারহুড তৈরি করলাম, সেই নেবারহুড থেকে হাফ বাদ দিয়ে দিলে তারপরে কোনো পয়েন্টে কিন্তু এস এর মধ্যে নেই, তার মানে হাফ পয়েন্টটা লিমিট হতে পারছে না। একই রকমভাবে 1/3 এর ক্ষেত্রে আমরা দেখতে পাবো, সেই ক্ষেত্রে আমরা ডেল্টার ভ্যালুটা আরেকটু ছোট করে নিলে এখানটা করে 1/4 হবে। ডেল্টার ভ্যালুটা যদি আমরা খুব ছোট করে নিই, সেই ক্ষেত্রে এই 1/3টা ছাড়া এই সেটের কোনো পয়েন্টই আর থাকবে না, তাহলে সেই ক্ষেত্রে 1/3টাও লিমিট পয়েন্ট হতে পারবে না। মানে এই যে সেটটা নিয়েছি, এই সেটটার ক্ষেত্রে ওর নিজের কোনো পয়েন্টই লিমিট পয়েন্ট নয়, কিন্তু ওর একটা বাইরের পয়েন্ট 0 সেটা ওর লিমিট পয়েন্ট হতে পারছে। তো আমরা এইখানে বেসিক কতগুলো ডেফিনেশন আলোচনা করলাম, এই ডেফিনেশনগুলো ভালো করে বুঝতে পারলে তবেই লিমিটের অ্যানালিটিক্যাল কনসেপ্টটা বোঝা যাবে। এবার আমরা চলে আসছি লিমিটের অ্যানালিটিক্যাল কনসেপ্ট। লিমিটের ডেফিনেশনে চলে আসছি। ধরি এফ ম্যাপ এ টু আর, তাহলে এফ একটা ম্যাপিং, আমরা এই ফাংশনের লিমিট আলোচনা করব। আমরা এতক্ষণ আলোচনা করলাম লিমিট পয়েন্ট একটা সেটের, এবার আলোচনা করব ফাংশনের লিমিট। তাহলে এটা হলো এফ এর ডোমেন। আমরা যেই পয়েন্টে লিমিট আলোচনা করব সেই পয়েন্টটা কিন্তু ডোমেনের লিমিট পয়েন্ট হতে হবে। যদি আমরা সি পয়েন্টে লিমিট আলোচনা করি, তাহলে সি পয়েন্টটাকে এ ডিরাইভড মধ্যে থাকতে হবে, মানে এ পয়েন্টটা, এই সি পয়েন্টটা এ সেটের লিমিট পয়েন্ট হতে হবে। তার মানে সি পয়েন্টটা এ সেটের পয়েন্ট হতেও পারে, নাও পারে। লিমিট পয়েন্ট হতে গেলে যে সবসময় সেটের পয়েন্ট হতে হয় এমন নয়, সেটের বাইরের পয়েন্টও লিমিট পয়েন্ট হতে পারে, সেটের ভিতরের পয়েন্টও লিমিট পয়েন্ট হতে পারে। তার মানে যেই পয়েন্টে আমরা ফাংশনের লিমিট আলোচনা করছি সেই পয়েন্টটাতে যে ফাংশনটা ডিফাইন্ড হবে, মানে ফাংশনের ডোমেনের পয়েন্ট হবে এমন নয়, কিন্তু ফাংশনের ডোমেনের লিমিট পয়েন্ট হতে হবে। তাহলে এই পয়েন্টে আমরা আলোচনা করছি, মানে লিমিট আলোচনা করতে গেলে সেটা সেই যেই পয়েন্টে আমরা ফাংশনের লিমিট আলোচনা করব সেই পয়েন্টটাকে ডোমেনের লিমিট পয়েন্ট হতেই হবে, না হলে ফাংশনের লিমিট আলোচনা করা যাবে না। এবার এর ডেফিনেশনটা কি, তাহলে এফ হলো আমাদের একটা ম্যাপিং এ টু আর, আর এল বললাম একটা রিয়েল নাম্বার। এফ একটা ম্যাপিং রয়েছে, এল রিয়েল নাম্বার, আর সি হলো ফাংশনের ডোমেনের একটা লিমিট পয়েন্ট। তখন আমরা বলবো যে এফ ফাংশনটা সি পয়েন্টে লিমিট রয়েছে, মানে এফ ইজ সেড টু হ্যাভ এ লিমিট অ্যাট সি, মানে ফাংশনের লিমিটিং ভ্যালুটাকে আমরা বলছি এল। তাহলে ফাংশনের লিমিটিং ভ্যালু এল সি এতে থাকবে যদি if there exists an epsilon greater than 0, epsilon একটা পজিটিভ নাম্বার, ডেল্টা যেমন পজিটিভ নাম্বার, epsilon ও পজিটিভ নাম্বার, আরবিট্রারি পজিটিভ নাম্বার however small, মানে এপসাইলনটাকেও আমরা যত ইচ্ছা ছোট ধরতে পারি। if there exists an epsilon such that for there exists delta, এই ডেল্টাটা কিন্তু এপসাইলনের উপরে ডিপেন্ড করবে।
if is said to have a limit L at C if there exists an epsilon greater than 0 such that for there exists delta greater than 0 be like that mod of fx minus L less than epsilon whenever mod of x minus c less than delta greater than 0 তো এই এক্সপ্রেশনটা থেকে আমরা কি পাচ্ছি সেটা একটু ভালো করে দেখে নেব। তো ডেফিনেশন হলো এটা যে আমাদের একটা এপসাইলন থাকবে, পজিটিভ এপসাইলন, এই fx মাইনাস এল এই ডিফারেন্সটা এই পজিটিভ এপসাইলনের থেকে ছোট হতে হবে। তার মানে এই দুজনের ভ্যালু যদি অনেক বেশি তফাৎ থাকে, এপসাইলন তো একটা খুব ছোট নাম্বার, তাহলে ছোট নাম্বার মানে এই ডিফারেন্সটা খুব বেশি হবে না, ডিফারেন্সটা অলমোস্ট জিরো হবে বা এফএক্সটা এল এর এতই কাছে হবে যে দুজনের ডিফারেন্সটা অলমোস্ট জিরো, তবেই সেটা এপসাইলনের থেকে ছোট হতে পারে। আমি যদি বলি ডিফারেন্সটা 0.5 তাহলে এপসাইলনটাকে আমি 0.5 ধরে নিলে 0.5 এর থেকে ছোট হবে না, আমি এপসাইলন থেকে 0.1ও ধরতে পারি, তাহলে মানে ডিফারেন্সটা তখন 0.5 হলে 0.1 এর থেকে ছোট হবে না। তাহলে এপসাইলনটাকে আমি যত ইচ্ছা ছোট করতে পারি, মানে এই ডিফারেন্সটা খুবই ছোট হতে হবে, জিরোর কাছাকাছি বা লিমিটিং সেন্সে এই ডিফারেন্সটা জিরো হবে, তবে সেটা যে কোনো এপসাইলনের থেকে ছোট হবে। এপসাইলনটাকে আমি অনেক ছোট ধরতে পারি, এপসাইলনটাকে এরকম ভাবে অনেক ছোট ধরতে পারি, তখনও এই ডিফারেন্সটা এপসাইলনের থেকে ছোট হতে হবে। তার মানে এই ডিফারেন্সটা অলমোস্ট জিরো হতে হবে কখন না, বা সিটা যখন এক্স এই এক্সটা যখন সি এর খুব কাছাকাছি। তো এইটা আমরা একটু ছবির মাধ্যমে দেখে নিই। আমরা ধরে নিলাম এইখান থেকে এইখান পর্যন্ত ফাংশনটা ডিফাইন আছে, মানে এইখান থেকে এই পয়েন্টটা হলো ফাংশনের ডোমেন, তার মধ্যে কোনো একটা পয়েন্ট রয়েছে সি, এই সি পয়েন্টটা ফাংশনের ডোমেনে থাকতেও পারে নাও পারে, কিন্তু সি পয়েন্টের আশপাশের সব পয়েন্টই ফাংশনে থাকতে হবে। কেন না, সি পয়েন্টটাকে ফাংশনের ডোমেনের লিমিট পয়েন্ট হতে হয়েছিল। এখন এটা ধরলাম সি। এবার এখানে আমরা মডিউলাসের ডেফিনেশন থেকে জানি মড লেস দ্যান এ থাকা মানে আমরা লিখতে পারি মাইনাস এ লেস দ্যান এক্স লেস দ্যান এ। তো ওই ডেফিনেশন থেকে আমরা এটাকেও ভাঙতে পারি, মাইনাস এপসাইলন লেস দ্যান এফ এক্স মাইনাস এল লেস দ্যান এপসাইলন, আর এটাকে ভাঙতে পারি মাইনাস ডেল্টা লেস দ্যান এক্স মাইনাস সি লেস দ্যান ডেল্টা। তো এইটা গ্রেটার দ্যান জিরো হওয়া মানে এক্স এর ভ্যালুটা কিন্তু কখনোই সি নেব না, যদি এক্স এর ভ্যালু সি নিই তার মানে সি মাইনাস সি জিরো হয়ে যাবে, যেটা জিরোর থেকে বড় নয়। তার মানে এই যে ইন্টারভ্যালটা নিয়েছি সি মাইনাস ডেল্টা সি প্লাস ডেল্টা, সি মাইনাস ডেল্টা সি প্লাস ডেল্টা, এই ইন্টারভ্যালের মধ্যে কিন্তু সি পয়েন্টটাকে বাদ দিয়ে নিতে হবে, তার মানে এই ইন্টারভ্যালের মধ্যে থেকে সি পয়েন্টটাকে বাদ দিয়ে দিতে হবে। তো এইদিকে যদি আমরা সব জায়গায় একটা করে এল অ্যাড করি কি পাবো, এল মাইনাস এপসাইলন লেস দ্যান এফ এক্স লেস দ্যান এল প্লাস এপসাইলন, আর এখানে সব জায়গায় একটা করে সি অ্যাড করলে কি পাবো, সি মাইনাস ডেল্টা লেস দ্যান এক্স লেস দ্যান সি প্লাস ডেল্টা। এই ইন্টারভ্যালের মধ্যে কিন্তু সি ভ্যালুটাও আসছে, সি মাইনাস ডেল্টা সি প্লাস ডেল্টা এর মধ্যে সিও আছে, কিন্তু সিটাকে বাদ দিয়েই আমাদের নিতে হবে। তাহলে আমি এই ইন্টারভ্যালটা নিলাম সি মাইনাস ডেল্টা আর সি প্লাস ডেল্টা, এই দিকটা হলো এক্স, এটা হলো এফ এক্স। তো যেহেতু সি পয়েন্টটা ডোমেনের পয়েন্ট আর এক্সটা ডোমেনের পয়েন্ট ডিফাইন করছে, তার মানে সিটাকে আমি এই ডোমেনে নিয়েছি, এক্স এর দিকে নিয়েছি, আর এফ এক্সটা কি এই দিকে আছে, আর এলটা এফ এক্স এর সাথে লিঙ্কড, তার মানে এলটা এই অ্যাক্সিসের উপরে কোথাও থাকবে। আমি ধরে নিলাম এই হাইটটা হলো এল, এখন এল মাইনাস এপসাইলন মানে এখানে, আর এল প্লাস এপসাইলন মানে এইখানে। তো এইখানটা হলো সি মাইনাস ডেল্টা, এটা হলো সি প্লাস ডেল্টা, আর এটা হলো এল মাইনাস এপসাইলন, এটা হলো এল প্লাস এপসাইলন, আর এই লাইনটা হলো এল লাইন। এক্সটা যখন এই রেঞ্জের মধ্যে থাকবে, মানে এক্সটা যখন এই সি মাইনাস ডেল্টা থেকে সি প্লাস ডেল্টার মধ্যে থাকবে, তখন ফাংশনাল ভ্যালুগুলো সব এল মাইনাস ডেল্টা থেকে এল প্লাস ডেল্টার মধ্যে থাকবে, মানে এই গ্যাপের মধ্যেই সব ফাংশনাল ভ্যালুগুলো থাকবে। ফাংশনাল ভ্যালুগুলো এই লাইনটার উপরে চলে যেতে পারবে না বা নিচে নামতে পারবে না। তো তার মানে কি, এই ফাংশনাল ভ্যালুগুলো এল এর কাছে থাকবে, এল থেকে বেশি দূরে গেলেই এই ডেফিনেশনটা ফেল করবে। আর এপসাইলন যেহেতু আরবিট্রারি, আমি এই লাইনটাকে আরো ছোট করে টানতে পারি, এল কে ভালো আমি আরো কমিয়ে দিলাম, তাহলে লাইনটা কি হলো, আরো দুটো কাছাকাছি চলে এলো। এই লাইন দুটো যখন খুব কাছাকাছি হয়ে গেল, সেই ক্ষেত্রেও এফ এক্স এর ভ্যালুগুলো এর ভিতরেই থাকতে হবে,
এফএক্স এর ভ্যালুগুলো এই লাইনটা, তখন এই লাইনটা থাকছে না, তখন এফএক্স এর ভ্যালু কিন্তু এই লাইনের বাইরে বেরোতে পারবে না। আমি যদি এলটাকে আরো এপসাইলনটাকে আরো ছোট করে দিই, এপসাইলনটাকে আরো ছোট করে দেওয়া মানে কি, আরো এপসাইলনের ভ্যালু কমিয়ে দিলাম, তখনও ফাংশনের ভ্যালুগুলো এই রেঞ্জের মধ্যেই থাকতে হবে, এল মাইনাস এপসাইলন আর এল প্লাস এপসাইলনের বাইরে যেতে পারবে না। তার মানে এফএক্স যে ভ্যালুগুলো এক্স যখন এই সি এর আশপাশে রয়েছে, সি মাইনাস ডেল্টা সি প্লাস ডেল্টা মানে এক্স এর ভ্যালুগুলো সি এর খুব কাছাকাছিতে রয়েছে, সি এর আশপাশে রয়েছে, তখন ফাংশনাল ভ্যালুগুলো এল এর খুব কাছে থাকতে হবে, এল এর কাছে থাকতে হবে, না হলেই এই যে এল মাইনাস এপসাইলন এল প্লাস এপসাইলন এই লাইনের বাইরে চলে যাবে। তার মানে ফাংশনাল ভ্যালুটা একদমই এল এর এই লাইনটার উপরেই কাছাকাছি, মানে একদম লাইনটাতেই পড়তে হবে অলমোস্ট, তবেই তো এই এলটাকে তো আমি এপসাইলনটাকে আরো ছোট করতে পারি, এপসাইলনটাকে যতই ছোট করি না কেন ফাংশনাল ভ্যালুগুলো সেই লাইনের বাইরে বেরোতে পারবে না। তার মানে এই ফাংশনাল ভ্যালুগুলো এল এর দিকে অ্যাপ্রোচ করছে যখন এই এক্সটা সি এর দিকে অ্যাপ্রোচ করছে, আমরা এই ডেলটাকেও কমালে সেইটা সি এর দিকে আগে আসবে, এদিক থেকেও সি এর দিকে আগে আসবে, তাহলে ডেলটাকে যখন আমরা কমাবো তখন এক্স গুলো সি এর দিকে অ্যাপ্রোচ করবে, তখন এই ফাংশনাল ভ্যালুটা এল এর দিকে অ্যাপ্রোচ করবে। তো এটাই হলো অ্যানালিটিক্যাল ডেফিনেশন অফ লিমিট। তার মানে আমরা কি দেখলাম যে এফ এক্স মাইনাস এল এইটা লেস দ্যান এপসাইলন হয় হোয়েন এভার এক্স মাইনাস সি লেস দ্যান ডেল্টা, এইটাকেই আমাদের লিমিটিং কনসেপ্টে লেখা হয় হোয়েন এক্স টেন্ডস টু সি, হোয়েন এক্স টেন্ডস টু সি এফ এক্স হ্যাজ এ লিমিট সেট এল। তাহলে এই এফ এক্স ফাংশনটার লিমিটকে এল বলা হয় যখন এক্সটা সি এর দিকে অ্যাপ্রোচ করছে। আমাদের এই ফর্মটাকে আমরা দেখেছি, আর এটা হলো অ্যানালিটিক্যাল ডেফিনেশন। এই ডেফিনেশন একই জিনিস, শুধু এটা ডিফারেন্ট ওয়েতে বলা হয়েছে, এটা ডিফারেন্ট ওয়েতে বলা হয়েছে। তাহলে এক্স একটা পয়েন্ট, এই সি একটা পয়েন্ট, যখন আমরা সি এর দিকে যাই, ভ্যালুগুলোকে সি এর কাছাকাছি নিয়ে যায়, তখন ফাংশনাল ভ্যালুটা এল এর দিকে অ্যাপ্রোচ করে, এবং এটা যদি ইনফাইনাইট ভাবে ঘটতে থাকে তখন এই ফাংশনটা বলা হয় লিমিটিং ভ্যালু রয়েছে এল। তো এটাই হলো অ্যানালিটিক্যাল ডেফিনেশন অফ লিমিট, এবং এটা আমরা আরো পরবর্তী ক্লাসে এক্সাম্পল দিয়ে আলোচনা করব, যেহেতু এই ক্লাসটা অলরেডি অনেকক্ষণ হয়ে গিয়েছে আর ডেফিনেশন গুলো একটু নতুন তোমাদের কাছে, তো সেই জন্য এই ক্লাসটা আর খুব বেশি দীর্ঘায়িত করছি না। তোমরা এই ভিডিওটা একটু বেশি ভালো করে দেখবে, একবার দেখলে বুঝতে অসুবিধা হবে, একাধিকবার দেখবে, তারপরেও যদি না বুঝতে পারো তোমরা ডিসকাস করবে, আমি তোমাদেরকে আরো ভালো করে বোঝানোর চেষ্টা করব। আর এই লিমিট তার সঙ্গে কন্টিনিউটি অ্যানালিটিক্যাল ডেফিনেশন আমরা পরে আলোচনা করব, এবং এই লিমিটের ক্ষেত্রে আমরা আরো কতগুলো এক্সাম্পল দিয়ে অ্যানালিটিক্যাল ডেফিনেশনটা ভালো করে বোঝার চেষ্টা করব পরের ক্লাসে। তোমরা খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার চ্যানেল ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করবে।